হোমিওপ্যাথিতে ব্যারিটা গ্রুপ নিয়ে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়, তাই না? ব্যারিটা কার্ব, ব্যারিটা মিউর, ব্যারিটা আয়োড, নামগুলো শুনতে প্রায় একই রকম লাগে, কিন্তু এদের কাজ কিন্তু একদমই আলাদা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই তিনটি ওষুধের মধ্যকার সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো সহজভাবে জেনে নিই, যাতে আর কোনোদিন এগুলো নিয়ে কোনো ভ্রান্তি না থাকে। নামগুলো একরকম মনে হলেও এই তিনটি ওষুধের প্রত্যেকের কিন্তু কাজ করার জায়গাটা একেবারে নিজস্ব। একটা যেমন বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করে, আরেকটা কাজ করে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের উপর, আর ৩ নম্বরটা আবার গ্রন্থি ফুলে যাওয়ার সমস্যায় দারুণ কাজ করে। কিন্তু প্রশ্ন হলো কোনটা কখন দরকার। চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যায়। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কিন্তু বেশ সহজ। প্রথমে আমরা জানব যে এই তিনটা ওষুধকে কেন একসাথে ব্যারিটা ফ্যামিলিতে রাখা হয়। তারপর আমরা একটা একটা করে ব্যারিটা কার্ব, ব্যারিটা মিউর আর ব্যারিটা আয়োডের জগতে ডুব দেব আর দেখব তারা প্রত্যেকে কিভাবে আলাদা। আর একদম শেষে আমরা সবগুলোকে পাশাপাশি রেখে তুলনা করব, যাতে মূল পার্থক্যগুলো একেবারে মনের মধ্যে গেঁথে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই তিনটি ওষুধের মধ্যে এমন কি মিল আছে যা তাদের একই ছাতার নিচে নিয়ে আসে? চলুন সেই কমন থ্রেড বা সাধারণ যোগসূত্রটাই খুঁজে বের করি। আর উত্তরটা হলো এই গ্ল্যান্ডিউলার অ্যাকশন। মানে এই পুরো ফ্যামিলির কমন কাজটাই হলো শরীরের বিভিন্ন গ্রন্থির ওপর। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা পরিবারের সবাই ডাক্তার, কিন্তু তাদের স্পেশালাইজেশন আলাদা। কেউ হয়তো ব্রেনের কাছের গ্রন্থি নিয়ে কাজ করে, কেউ গলার, আবার কেউ হয়তো পুরো শরীরের লিম্ফ নোড নিয়ে কাজ করে। আর এই বিশেষত্বটাই কিন্তু তাদের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দেয়। তাহলে চলুন ফ্যামিলির প্রথম সদস্যের সাথে পরিচিত হওয়া যাক, ব্যারিটা কার্ব। এটা সম্ভবত গ্রুপের সবচেয়ে পরিচিত ওষুধ। এর মূল পরিচয়টাই হলো বৃদ্ধি আর স্মৃতিশক্তির সাথে এর গভীর সম্পর্ক। তো ব্যারাইটা কার্ব কাদের জন্য? মূলত দুটো এক্সট্রিম এজের মানুষের কথা মাথায় আসে। একদিকে যেমন ছোট বাচ্চা, যার হয়তো ঠিকমতো গ্রোথ হচ্ছে না, সে মেন্টালি হোক বা ফিজিক্যালি, আর অন্যদিকে একদম বয়স্ক কেউ, যিনি ধীরে ধীরে স্মৃতিশক্তি হারাচ্ছেন। এই দুই প্রান্তের মানুষের জন্যই ব্যারাইটা কার্ব বিশেষভাবে কাজে দেয়। এর সাথে যদি ফোলা টনসেল আর একটু লাজুক, ভীতু স্বভাব যোগ হয়, তাহলে তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। বাড়িটা কার্বের জগৎটা তো দেখা হলো, যেটা মূলত গ্রোথ আর মেমোরি নিয়ে কাজ করে। এবার আমরা এমন এক সদস্যের কাছে যাব যার কাজটা কিন্তু একদমই ভিন্ন। ইনি হলেন বাড়িটা মিউর। এখানে ফোকাসটা বৃদ্ধি বা স্মৃতি নয়, বরং সরাসরি আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, মানে প্যারালাইসিস বা পক্ষাঘাতের মতো গভীর সমস্যা। হ্যাঁ, ব্যারিটা মুরের কাজটা কিন্তু বেশ গভীর। যেমন ধরুন বয়স বাড়ার সাথে সাথে যখন শরীরের কোনো একটা অংশ ধীরে ধীরে অবশ হয়ে আসছে, বা ধরুন মস্তিষ্কের গভীরে কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেই সব ক্ষেত্রে ব্যারিটা মুরের কথা চলে আসে। এর প্রভাবটা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রের ওপর পড়ে, যা ধীরে ধীরে পক্ষাঘাতের দিকেও নিয়ে যেতে পারে। আর আমাদের ফ্যামিলির তৃতীয় এবং শেষ সদস্য হলেন ব্যারাইটা আয়োডিড। ইনি আবার আমাদের মনোযোগটা গ্রন্থির দিকেই ফিরিয়ে আনেন। তবে এবার ফোকাসটা হলো এক বিশেষ ধরনের ফোলা এবং শক্ত হয়ে যাওয়ার প্রবণতার উপর। বাড়িটা ইয়ডের মূল টার্গেটই হল শক্ত হয়ে ফুলে ওঠা গ্ল্যান্ড, যেমন ধরুন থাইরয়েড বা গলার লিম্ফ নোড। আর এটা বিশেষ করে এমন রোগীদের ক্ষেত্রে বেশি কাজে দেয় যাদের শরীরে এক ধরনের যক্ষা প্রবণতা বা টিউবারকুলার কনস্টিটিউশন থাকে। মানে কি? মানে হলো যাদের সহজেই ঠান্ডা লাগে আর কথায় কথায় গ্রন্থি ফুলে ওঠে। তো ৩ সদস্যের সাথেই তো পরিচয় হলো, এখন চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে যাই। ৩ জনকে পাশাপাশি রেখে দেখি পার্থক্যটা আসলে কোথায় আর কে কোন বিষয়ে সেরা। এই যে দেখুন, এই টেবিলটা এক কথায় পুরো আলোচনা সারমর্ম। ব্যারাইটা কার্ব মানেই শিশু আর বৃদ্ধদের বৃদ্ধি আর স্মৃতি সংক্রান্ত সমস্যা। ব্যারাইটা মুর মানেই হল নার্ভ আর প্যারালাইসিস। আর ব্যারাইটা আয়োড মানেই হল গ্রন্থি ফুলে শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে টিউবারকুলার টেন্ডেন্সি থাকলে। জাস্ট এই ৩টা লাইন মাথায় রাখলে কিন্তু মূল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। তাহলে ফাইনাল টেকঅ্যাওয়েটা কি দাঁড়ালো? একদম সহজ করে বললে ব্যারাইটা কার্ব হলো গ্রোথ আর মেমোরির জন্য,
বারাইটা মিউর হলো নার্ভের প্যারালাইসিস জাতীয় সমস্যার জন্য, আর বারাইটা আয়োড ওটা হলো গ্ল্যান্ড বা লিম্ফ নোড ফুলে যাওয়ার জন্য। এই 3টে পয়েন্ট মনে রাখলে বারাইটা গ্রুপ নিয়ে কনফিউশন হওয়ার আর কোনো সুযোগই থাকবে না। সুতরাং দেখা যাচ্ছে যে যদিও এরা সবাই একই ফ্যামিলির মানে গ্রন্থির ওপর কাজ করে, কিন্তু কার টার্গেট কোনটা সেটা একদমই আলাদা। আর এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারাই হলো আসল ব্যাপার। এটাই কিন্তু সঠিক ওষুধ নির্বাচনের মূল চাবিকাঠি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, চিকিৎসার জগতে এই ধরনের সূক্ষ্ম পার্থক্যগুলো জানাটা আসলে কতটা জরুরি? এটা কি শুধু বইয়ের পড়া মুখস্থ করার মতো, নাকি এটাই একজন সফল চিকিৎসকের সবচেয়ে বড় হাতিয়ার? ব্যাপারটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে। এই জ্ঞানকে নিজের প্র্যাকটিসে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।